আসসালামু আলাইকুম। আজ বুধবার 11 ফেব্রুয়ারি 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা মূলত এখানে আলোচনা করি বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো বিভিন্ন প্রশ্ন, সেটা হোক প্রিলি বা লিখিত বা ভাইবা। তো প্রতিদিন সকাল 10টায় চেষ্টা করা হবে এখানে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। তো আমরা শুরু করি। দেখেন, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমরা গণভোটটা নিয়ে দু একটা তথ্য যদি জানি, গণভোটের সংজ্ঞা কী বা গণভোট কীভাবে যাচাই করে মতামত, কাদের মতামত যাচাই করে, যদি একটু এটা নিয়ে কথা বলি। দেখেন, গণভোট হচ্ছে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের জন্য অনুষ্ঠিত ভোটিং সিস্টেম। অর্থাৎ কোনো একটি জনগুরুত্বপূর্ণ বিষয় থাকবে এবং জনগণের মতামত যাচাই করতে হবে, সেই উপলক্ষে অনুষ্ঠিত ভোট। এখন বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত কতগুলো গণভোট হয়েছে? গণভোট হয়েছে আসলে এ পর্যন্ত 3টি গণভোট হয়েছে। তো 3টি গণভোট হয়েছে। প্রথম গণভোট অনুষ্ঠিত হচ্ছে 1977 সালে। 77 সালে গণভোট হয়েছে। সেই গণভোটের গণভোট হয়েছে তাকে বলা হয় প্রশাসনিক গণভোট। এরপরে আরেকটা হয়েছে 1985 সালে। সেইটি হচ্ছে যে প্রশাসনিক গণভোট। এই দুইটি প্রশাসনিক গণভোট। আর একটি হয়েছে 1991 সালে। এটা করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য গণভোট করা হয়েছে। এবার আসি 2026 সালে যে গণভোটটা হবে, এটাকে কি গণভোট বলে সেটা আমি কালকে আগামীকাল বলবো। আজ যারা শুনবেন কমেন্টে জানাবেন যে এই গণভোটকে কি গণভোট বলতে পারে। তো দেখি অন্য একটা বিষয় দেখি এখন। আচ্ছা, টিআইবি একটা দিয়েছে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ অবনমন। বাংলাদেশের কিন্তু স্কোর 24 আর আমাদের অবস্থান হচ্ছে 13তম। নির্বাচনের আগেই ধারণা দিল। আমরা একটু ভিতরে দেখি। দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের এক ধাপ অবনমন ঘটেছে। 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। আগের বছর 2024 এর অবস্থান ছিল 14তম। যদিও স্কোরের দিক থেকে এবার 1 পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ। জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা এটিআইবি দুর্নীতির ধারণা সূচক সিপিআই 25 তথ্য উঠে এসেছে। আচ্ছা, এটা দেখি এখানে যে দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 স্কেলে ধরা হয়। এই পদ্ধতি অনুসারে স্কেলের 0 স্কোরকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, 100 স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বলে ধরা হয়। ধরেন আমি পাইছি স্কোর 1, আচ্ছা 1 বাদ দিলাম 5, আর অন্য একজন পেয়েছে 70, কে স্কোর পাইছে, তাহলে কে বেশি দুর্নীতিগ্রস্ত? খারাপ অবস্থানে কে? 5, আর 70 হচ্ছে কি ভালো অবস্থানে আছে সে। আবার আমরা তো দেখা যাচ্ছে যে আগে ছিলাম 14তম, এখন হচ্ছে 13তম। এখন 13তম হওয়ার কারণে আমাদের কি হয়েছে এখানে? খারাপ না বেশি ভালো না খারাপ হয়েছে আমাদের? তো আমার পয়েন্ট দেখবো নাকি দেখতে পারি? পয়েন্ট দুটাই দেখার দরকার আছে, তবে পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। আর একটু বেশি দেখি।
আচ্ছা, আজকে একটা প্রজেক্ট সিন্ডিকেট, সেখান থেকে নেওয়া হয়েছে একটা কলাম, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে কিনা। আমি পুরোটা পড়ে দেখেছি, তবে এখানে অনেক বিষয় আছে জড়িত, যেটা অনেক বড়। আমি পড়ে শোনাবো কিনা তাও বলি, তাহলে হয়তো বা যারা পড়বেন না তারা শুনতে পারবেন। বিশ্ব রাজনীতি এখন যেন এক ধরনের ধ্বংসকারী শক্তির রাজনীতির যুগে ঢুকে পড়েছে। এমন সব নেতা উঠে এসেছেন যারা সংস্কারের বদলে ব্যাপক ভাঙচুরের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় হয়েছেন। সমস্যা হলো, এই মনোভাব কেবল কয়েকজন চরমপন্থী নেতার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের এই ধ্বংসাত্মক রাজনৈতিক এজেন্ডার পেছনে আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি ব্যাপক হতাশা এবং নীতি নির্ধারকদের প্রকৃত পরিবর্তন আনার সক্ষমতার উপর আস্থার গভীর সংকট। 2026 সালের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের জন্য করা এক জরিপে দেখা গেছে, G7 বা G7 দেশগুলোর খুব অল্প সংখ্যক মানুষই মনে করেন তাদের বর্তমান সরকারের নীতি ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে ভালো করবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন বর্তমান নীতির ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা আরও খারাপ হবে। এখনকার পরিস্থিতিতে যে নেতারা নিয়মকানুন ভেঙে জোর করে সব কিছু বদলাতে চান, তাদের আর কিছু মেনে নেওয়া হচ্ছে না। এমন সময় মানুষ উল্টে তাদের বাহবা দিচ্ছে। বর্তমান বিশ্ব ব্যবস্থার বাঁধাধরা নিয়ম ভেঙে দেওয়ার কথা যারা বলেন, তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ডোনাল্ড ট্রাম্প। এই পর্যন্তই আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পের মতো পররাষ্ট্রনীতি, তার দেশীয় নীতি, এগুলো নিয়ে আরও মূলত হচ্ছে সমালোচনা বা একটা আলোচনা করা হয়েছে। দেখেন, একটা বিষয় দেখি, ধরেন ভেনেজুয়েলার সাথে একটা আক্রমণের বিষয়টা, ভেনেজুয়েলার সাথে আক্রমণে এটা করা তাকে হস্তক্ষেপ করা হয়েছে, তাদের প্রেসিডেন্টকে তুলে আনা হয়েছে। এটা করা হচ্ছে 3 জানুয়ারিতে 26। এখন কীভাবে তুলে আনা হলো? এটা হলো অপারেশন অ্যাবসোলেট রিসলভ নামের একটা অপারেশনের মাধ্যমে, এটা আসলে একটা সার্জিক্যাল স্ট্রাইক এর মাধ্যমে তুলে আনা হয়েছে। তুলে আনছে যে আমেরিকার একটা বিশেষ ইউনিট, তার নাম হচ্ছে ডেল্টা ফোর্স। তো উনি হলো এই নিকোলাস মাদুরো হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিল, সাথে তার স্ত্রী আছে ক্লিয়া ফ্লোরেস, তাকেও তুলে আনা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? মাদুরের বিপক্ষে বা বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি, মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার, দুর্নীতি ও অর্থনৈতিক ধ্বংস, এগুলোই মূলত অভিযোগের ভিত্তিতে ট্রাম্প তুলে আসে। শুধু ট্রাম্প শুধু এইখানেই তুলে আনা তা না, তিনি কিন্তু শুল্ক আরোপের নতুনভাবে শুল্ক আরোপ করতেছে। শুল্কের মাধ্যমে বিশ্ব যে বাণিজ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করার যে চেষ্টা, এটা চালু করা হয়েছে। এবং মাঝে মাঝে তো আমরা এটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ কীভাবে আসলে নাস্তানা বোধ হচ্ছে আমেরিকার কাছে। তো এগুলো হচ্ছে মূল বিষয়। এভাবেই অনেক কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন, উনি আর একটা বিষয় বলি, উনি নির্বাচিত হওয়ার পরে যে ঘটনা ঘটলো, উনি USAID-কে উনি আমেরিকা থেকে বের করে দিলেন। হ্যাঁ, তো এইভাবে বিশ্ব রাজনীতিতে দেশীয় তাদের লোকাল বা ফরেন যে কোনো রাজনীতিতেই এই ধরনের করা হচ্ছে। উনি প্রয়োগ করছেন ওনার রাজনৈতিক ট্রাম্পীয় যে নীতি, সেটা উনি বাস্তবায়ন করে চলেছেন। যাই হোক, এটা বিস্তারিত আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, যদি এটা এসএসসি পরীক্ষা, তাও আমরা এখান থেকে তো এক লাইন নিতে পারি। তাই সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে কবিতায়। নজরুল সাম্যের কবি, ওনার জন্ম 1899 সালে, মৃত্যু 1976 সালে।
দেখেন পশ্চিম তীরে পুরো পশ্চিম তীরে নিয়ন্ত্রণে পায়তারা করছে। আচ্ছা, এটা আল জাজিরা রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু গতকাল ডেইলি স্টারে বসেছিল, আজকে দেখি এটার বাংলা এখানে দিয়েছে, একটু পড়ার চেষ্টা করি। নতুন আইনে দখল করা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা আরও সহজ হবে। ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর তৎপরতা শুরু করেছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন কিছু আইনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ মাধ্যমের এমন খবর আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন। এর বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আসলে বিরোধিতা করছে না করে নাই সেটা তো বোঝাও অনেক দুষ্কর। এবং দেখেন এখানে একটা কথা, ইসরায়েলেতে অর্থমন্ত্রী বলছে, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়া অব্যাহত রাখবো। এটা এখানে ম্যাপ দিচ্ছে, দেখেন একটা আমাদের এই ফিলিস্তিন তাদের অবস্থান, এখানে গাজা, এখানে হচ্ছে পশ্চিম তীর, মানে আগে কত বড় ছিল এবং ছোট হতে হতে অবস্থায় আর নাই, কি হবে সামনে। দেখেন সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ, পশ্চিম তীরের জেইদ থেকে আল জাজিরা সংবাদদাতা নিদ্রা ইব্রাহিম জানান, ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করার জন্য এটি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ। 1967 সালে পশ্চিম তীর দখলের পর থেকে এটি ইসরায়েলের নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের যে জমি রয়েছে তার মালিক হতে পারবে ইসরায়েলরা তাদের মালিক হতে পারবে, এই ধরনের কথা বলা হচ্ছে। দেখেন বাবু, এই যে প্রতিষ্ঠান ফিলিস্তিনের যে লিবারেল অর্গানাইজেশনের পিএলও যাকে বলা হয়, লিবারেল অর্গানাইজেশন, এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বসতি স্থাপনকারীদের জমি মালিকানা পাওয়া বা বাড়ি নির্মাণ করা অবৈধ, এটা বলেছেন নিদা ইব্রাহিম একজন বলেছেন এই কথাটা অবৈধ হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এসব আইনে দখলদার শক্তিকে দখল করা এলাকায় নিজ দেশের নাগরিকদের স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। তো ট্রাম্প দেখেন এখানে কি বলতে পারে, মুসলিম দেশের নিন্দার কথা এখানে বলা হয়েছে। ট্রাম্প কি বলছে দেখি, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি সম্প্রসারণের নতুন পদক্ষেপ বিরোধিতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের খবর বলছে যে গত সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েলও নিরাপদ থাকে, এটা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়ক হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলি পদক্ষেপে সম্মত নন ডোনাল্ড ট্রাম্প। আসলে কি না জানি না, যাই হোক, নতুন একটা বিষয়, ট্রাম্পের চাপে ভেঙে পড়বে কিউবা, বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। একটু পরে দেখি আমরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে বড় ধরনের বিপদে পড়েছিল কিউবা। দেশটির অর্থনীতি এখন খাদের কিনারে, বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেস্তে পড়েছে। ট্রাম্প প্রশাসন কিউবায় জ্বালানি তেল আসা বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের ওপর। এক সময়ের প্রাণবন্ত এই পর্যটন শিল্প এখন প্রায় মৃত। প্রায় 7 দশক ধরে কিউবায় বামপন্থী সরকারের পতনের অপেক্ষায় থাকা নির্বাসিত কিউবার নাগরিকরা মনে করছেন অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টই নানা অর্থনৈতিক চাপে কিউবাকে কাবু করতে চেয়েছেন, কিন্তু ট্রাম্পের জ্বালানি নিষেধাজ্ঞা পরিস্থিতিকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবাই ভেবেছিলেন কিউবা সরকারের পতন ঘটবে, কিন্তু সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন এবার কিউবা সরকারের টিকে থাকা নিয়ে বড় ধরনের সংকট বা সংশয় রয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরো মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর ট্রাম্প কিউবার উপর চাপ দিতে শুরু করেছেন। যেসব দেশ কিউবাকে তেল দেবে তাদের উপরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে কিউবার
প্রধান দুই সরবরাহকারী ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে তেল আসা কার্যত বন্ধ হয়ে গেছে। বর্তমানে কিউবা তার চাহিদার মাত্র 40% তেল উৎপাদন করতে পারে। বিশ্লেষকদের মতে বিদেশি সরবরাহ ছাড়া দেশটি অচিরেই স্থবির হয়ে পড়বে। অতীতের ইতিহাস কি বলছে দেখেন, কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের বার্তা আদান প্রদান হয়েছে, তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সংলাপের খবর তিনি অস্বীকার করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে কিউবার রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেমন অধিকার নেই কিউবাকে চালানোর, কিউবারও তেমন অধিকার নেই মিনিওপলিস অধিবাসীদের উপর মার্কিন পুলিশ অভিযানের বিষয়ে কথা বলার। কিউবান সরকারের ভেতরে কোনো বিভাজন আছে এমন ধারণা উড়িয়ে দিয়ে ডি কসিও বলেন, যারা ভাবছেন চাপের মুখে কিউবা আত্মসমর্পণ করবে তারা ভুল পথে হাঁটছেন। হাভানা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক হুয়ান ত্রিয়ানা মনে করেন যে 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও কিউবা টিকে ছিল। তিনি বলেন, প্রতিবারই মার্কিন প্রেসিডেন্টরা বাজি ধরেন যে কিউবা এবার পড়ে যাবে, আর প্রতিবারই তারা সেই বাজিতে হারেন। আচ্ছা দেখেন, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মালালা প্রতিকৃতি করা হয়েছে, প্রতিকৃতিকে কীভাবে উন্মোচন করা হয়েছে। মালালা নোবেল জয়ী পাকিস্তানি একজন নারী। আর কোনো কিছু কি থাকতে পারে? আপাতত আর কিছু এখান থেকে নিচ্ছি না। দেখেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো চলছে, আসলে অনেক মানে ঝামেলা চলছে। তো ইরান এবং প্রায় প্রতিদিনই একটা কথা বলছে যে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে তাদের যে আলোচনা চলছে, আলোচনার মধ্যে ইরানের এই কথাটা বলার কারণ হচ্ছে, একদিকে আলোচনা চলছে আর তাদের ইরানের পাশের জলসীমাগুলোতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শন করে যাচ্ছে আর কি। তো এটা কেমন আলোচনা হতে পারে? তো আলোচনা হচ্ছে কীভাবে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন প্রতিনিধি কথা বলছে, এটা মধ্যস্থকারী আছে, তিনি কথা বলাচ্ছেন। এটা হচ্ছে যে ওমানের রাজধানী মাস্কাটে এটা চলছে, তো যাতে করে কোনো সংঘাত না হোক, মানে চাচ্ছে যে শান্তিপূর্ণ সমাধান যাতে দুই দেশের মধ্যে কোনোভাবে হয়। যদিও এখানে জিততে চায় মূলত ডোনাল্ড ট্রাম্পই। আর কোনো রিপোর্ট মানা যায় কিনা? আপাতত আজকে আর কোনো বিষয়ে আলোচনা করলাম না, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।